দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফারনা হোসেন উপস্থাপনা, সিদ্ধার্থদের পরিচালনা, বিশ্ব বাংলা আয়োজন কৃত্তিকা। আজকে আমাদের সাথে আছে তিনজন বাচিক শিল্পী। ওনারা হলেন অয়নিকা রায়, ভারত; দেবাশিস রুদ্ধ, বাংলাদেশ; অপ্সরা, বাংলাদেশ। আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আছে অয়নিকা রায়, দেবাশিস রুদ্ধ এবং অপ্সরা। কেমন আছেন সবাই? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আবার তোমাকে দেখতে পাচ্ছি। তুমি তো হ্যাঁ, আমাদের সেই। খুবই হ্যাঁ, চেনা। আগেও এসেছি। হ্যাঁ, আগেও হ্যাঁ, তুমি এসেছি। এসেছো এখানে আগেও। আর সেটাই। দেবাশিস, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি আপা। অনেক অনেক শুভেচ্ছা। আশা করি একটি সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আমরা যাব, যাদেরকে দেখতে খুব ভালো লাগছে। অপ্সরা, কেমন আছো? জি, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। তোমাদেরকে দেখতে পেয়ে আরো ভালো লাগছে। আমাদের বিশ্ব বাংলা থেকে তোমাদের তিনজনকে স্বাগতম। তোমরা এখানে এসছো। আমরা অনেক আলাপ করব এখানে, আবৃত্তি শুনবো। কিছুক্ষণ হলেও আমরা খুব দর্শকদেরকে আনন্দ দিতে পারবো। তা আমি প্রথমেই চলে যাচ্ছি অয়নিকাদির কাছে। অয়নিকাদি, হ্যাঁ, ভালো আছো শুনলাম। কথা জেনে ভালো লাগলো যে ভালো আছো, কারণ ঠিক তাই, এই এখন তো সময়ে ভালো হুম, থাকাটা একটা অনেক বড় ব্যাপার। অনেক বড় ব্যাপার। কি নিয়ে বিজি আছো এখন? হ্যাঁ, এখন এমনিতে তো অনলাইন ক্লাস চলছে, আমি তো স্কুলে পড়াই। আর আচ্ছা, তার সাথে সাথে কবিতার চর্চা চলছে। এই বইপত্র পড়া, এইসব নিয়েই চলছে। এইসব নিয়েই কাটছে দিন। তা আজকে কি শোনাবে? প্রথমে আমাদেরকে একটু শোনাও। আজকে প্রথমেই আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে শুরু করছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধেরে আজি কি প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আঁধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি,
এসেছে রবির কর। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ ধন্যবাদ। ভালো লাগলো। খুব ভালো লাগলো অয়নিকা। আসবো তোমার কাছে আবার। আমি চলে যাচ্ছি এখন দেবাশিসের কাছে। হ্যাঁ দেবাশিস, কেমন আছো? আছি। উম, ভালো আছেন আপনি? হ্যাঁ আমিও ভালো আছি। তুমি তো কলেজে লেকচার, শাহিন হ্যাঁ, কলেজে। শাইন কলেজ। তোমাদের কি অনলাইন ক্লাস চলছে নাকি যেতে হয়? হ্যাঁ, আমাদের শুরু থেকে অনলাইন ক্লাস চলছে, আবার বিভিন্ন এডমিনিস্ট্রেটিভ কাজে কলেজেও যেতে হয়, যেমন আজকেও গিয়েছিলাম, এই আর কি। এ, ওখানকার এমনি পরিস্থিতি কি এমনি ভালো আছে নাকি মানে চলছে বলতে ঢাকার? আমাদের এখানে মানে ঢাকার পরেই তো চট্টগ্রামের পরিস্থিতি খুব একটা ভালো না, মানে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তো আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন এই মহামারী অতিক্রম করে আমরা একটি সুন্দর সময়ে আবার ফিরে আসতে পারি, এটাই। আমরাও আমরাও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে যেখানে আছে সবাই ভালো থাকুক, নিরাপদে থাকুক। এটাই হলো এখন। ভালো আছি, কেউ যদি বলে ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা, যে না ভালো আছে সে। তা আবার অনেক গল্প হবে আজকে। তাহলে কি শোনাবে আমাদেরকে? কি আবৃত্তি করবে তুমি? তোমার পছন্দ মতো একটা আবৃত্তি করো। আমি শুরুটা করতে চাই সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতার মাধ্যমে। যে কবিতাটি পড়লে আমি বাংলার সমস্ত কিছু যে কবিতাতে উঠে এসেছে, সে কবিতাটি দিয়ে আমি শুরু করতে চাই। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদে অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়কে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি
এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান? তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথে চলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। যারা শুনছেন, দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। সত্যি যে অনেক অনেক সুন্দর হয়েছে। আমি তো মুগ্ধ হয়ে ধন্যবাদ। শুনছিলাম। আহ আমি এখন চলে যাচ্ছি অপ্সরার কাছে। হ্যাঁ, অপ্সরা কেমন আছো? জি, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হ্যাঁ, এখন কি আজকে প্রোগ্রাম করতে পেরে এখন আরো বেশি ভালো আছি। শোনাবে আমাদেরকে এখন একটু বলো। কি করবে এখন? তুমি করো তোমার মতো করে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, অপ্সরা? জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি তুমি আমি বলেছি তুমি কোন আবৃত্তি করবে এখন? তুমি করো আবৃত্তি। তোমার মতো করে আবৃত্তি করো। আমি প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা দিয়ে শুরু করছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কারো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌরী মুখখানি ঘিরে। মনে হল কারো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোকটি দেখতাম অচেনা গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচে পার হওয়া চাউনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে, ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালো কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর সাথে এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বলি মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথাও সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।
খটকা লাগলো। কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। ধন্যবাদ। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আহ আরো বেশি ভালো লেগেছে কারণ এটা আমার খুব প্রিয় একটা কবিতা, হঠাৎ দেখা। ধন্যবাদ অপ্সরা তোমাকে। আমি এখন চলে যাচ্ছি অয়নিকা দির কাছে। অয়নিকা রায়। হ্যাঁ, এখন কি? হ্যাঁ, এখন কি শোনাবে দিদি? তুমি পরপর দুটা শোনাও, আমার একটা করে মন ভরে না শুনলে। বেশ 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 বেশ। পরপর দুটা শোনাও। শক্তি চট্টোপাধ্যায়ের দুটি কবিতা শোনাচ্ছি, হ্যাঁ, শিওর। কেমন? হ্যাঁ হ্যাঁ, শিওর। প্রথম কবিতা, বাঘ। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আখের আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আমার ভয় হলো তাই দারুণ, কারণ চোখ দুটো কৌতুকে উড়তে পুড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে। বাঘের গতর ভারী, মুখটি হাঁড়ি, অভিমানের পাহাড়। আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আখের আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। ছোট্ট একটা কবিতা। খুব উম, আহ, সুন্দর। আরো এক হ্যাঁ, বলো। আরো 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 একটি কবিতা শোনাই, শক্তি চট্টোপাধ্যায়েরই লেখা, যখন বৃষ্টি নামলো। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল। কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলৎশক্তিহীন হয়েছে, তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি। আমার স্বপ্নে মেশা দিনও চলৎশক্তিহীন হয়েছে, চলৎশক্তিহীন। বৃষ্টি নামলো যখন, আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশে ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। বাহ, কথাগুলো দারুণ দারুণ, ভীষণ সুন্দর। সত্যিই তাই, ভীষণ ভীষণ সুন্দর। আমি আসবো আবার তোমার কাছে। আমি একটু আবার দেবাশিসের কাছে যাচ্ছি। হ্যাঁ, দেবাশিস। আহ আহ, মুগ্ধ হয়ে কবিতা শুনছিলাম সবার। আমি আবার হ্যাঁ, কবিতা প্রেমী বলতে পারো। আপনার আম- উপস্থাপনও বেশ উপভোগ করছি। খুব সাবলীল ভাবে আপনি অনুষ্ঠানের এই কাজটি করে যাচ্ছেন, একদম সাবলীল ভাবে। থ্যাংক ইউ, মনে হচ্ছে না যে আপনি ধন্যবাদ। উপস্থাপনা করছেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এখন কি শোনাবে দেবাশিস তুমি আমাদেরকে? পরপর দুটা এ- শোনাতে হবে। ওই যে বলেছি, আচ্ছা, একটা শুনে মন ভরছে না। প্রথমেই প্রেম, সেটা হচ্ছে জীবনানন্দ দাশের। জীবনানন্দ আচ্ছা, দাশের প্রেমের কবিতা দিয়ে শুরু করি আগে। অবশ্যই। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ছিপছিপে স্বরের ভেতর এক নিরালা নীরে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখি, আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভেতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায়
তোমার রক্তের স্পন্দন, নীল আকাশে খই কেতে সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমস নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ, আমাদের তীর্যক গতিস্রোত, আমাদের পাখায় পিস্তনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না, থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো স্বাদের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তে জলশিরি নদীর ধারে ধান ক্ষেতের কাছে, আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি। ধন্যবাদ সবাইকে যারা চমৎকার, শুনছেন এবং দেখছেন। চমৎকার, চমৎকার। খুব সুন্দর হয়েছে তোমার দ্বিতীয় পরিবেশনা। ধন্যবাদ আপা, আপনার এই বলাতে আমি অনেক বেশি প্রেরণা পাচ্ছি। আজকে আসলে যাদের কবিতাগুলো শুনছিলাম, এই অনুষ্ঠানগুলো যখন করি, অংশগ্রহণ করি, আমার কাছে মনে হয় যে আমি নতুন কিছু মানুষের সাথে সংযুক্ত হচ্ছি। এটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া। এই যে আজকে নতুন 3 4 জন মানুষের সাথে সংযুক্ত হলাম, এটাই আমার হচ্ছে সবচেয়ে নিজেরও বড় পাওয়া। নিজের ওইটা মনে হয় যে সকালবেলায় যখন আমি উঠি, রবিবারে বিশেষ করে, যে আমার আজকে লাইভ আছে, আমি আমি তখন চিন্তা করি আজকে নতুন নতুন কি শুনবো, আজকে নতুন নতুন কোন আবৃত্তি শুনবো, বা কোন সাহিত্যিক আসলে আমি চিন্তা করি তার থেকে কি ধরনের মানে কথাবার্তা বা সাহিত্য নিয়ে আলোচনা করব। আমার আমার বেশ ভালো লাগে। এখন তোমার দ্বিতীয় পরিবেশনা কোনটা? ছোট্ট একটি কবিতা রবীন্দ্রনাথের, কিন্তু আবেদন অনেক বেশি, যে কবিতাটি আমরা সবসময় শুনতে পাই, এবং এই কবিতাটি আমাদের সবার জীবনের জন্য আমি মনে করি খুবই প্রয়োজনীয় একটি কবিতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর মম বিকশিত কর। অন্তরমন। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত, নিষ্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে। বাহ, চমৎকার, খুব সুন্দর। দুটো কবিতাই খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। এখানে অয়নিকা আছে, তুমি আছো, অপ্সরা আছে। হ্যাঁ, অপ্সরা ছোট একটা মেয়ে, স্কুলে পড়ে, তোমাদের সাথে আছে আজকে। ও ও খুবই একটা ছোট মেয়ে। অপ্সরা, তুমি কোন কোন ক্লাসে পড়ছো? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ অপ্সরা? ওর নেটে একটু প্রবলেম কিনা। হ্যাঁ, বলেছি তুমি কোন ক্লাসে পড়ছো? আমরা কিছুই শুনতে পাচ্ছি না। তোমার ওটা কি মিউট করা, একটু দেখবে? হ্যাঁ, একটু বলো। আহ,
অয়নিকা, তুমি কি শুনতে পাচ্ছ ওকে? শোনা গেছে ওর না, কথা? আমিও শুনতে পাচ্ছি আচ্ছা, না, না তাহলে শুনতে ওর পাচ্ছি না। নেটের প্রবলেম। অনেক সময় আমি সবাইকে জিজ্ঞেস করি এই কারণে, আসলে আমরা তো যে হ্যাঁ, অনেক বিভিন্ন, হ্যাঁ তুমি যেমন ভারত জায়গায় বসে থেকে, আছি আমরা। ঠিক তাই, দেবাশিস বাংলাদেশ, আমি সেটাই, যেমন আমেরিকা থেকে বসে আছি। তা হয় কি, এই জন্যই আমি সবাইকে জিজ্ঞেস করি, হয়তো আমারও প্রবলেম থাকতে পারে, তা যে তোমরা ঠিক শুনতে তাই, ঠিক পাচ্ছ তাই। কিনা, এই জন্য সবার না, থেকে ওকে শুনে। শোনা যাচ্ছে না, হ্যাঁ, ওর এখন হয়তো ওকে নেটের শোনা। প্রবলেম, হ্যাঁ নেটের প্রবলেম। তাহলে আহ অয়নিকা শুরু করো, ও যদি আবার ফিরে আসে আমি ওর কাছে যাব। ওর হয়তো নেটের বেশ, প্রবলেম বেশ, বেশ, হচ্ছে, হ্যাঁ। অয়নিকা, বেশ। তুমি আবারও দুটো দুটো শোনাও। আচ্ছা, আমরা আমি হয় উম, হয়তো যদি নেটের প্রবলেম থাকে তাহলে আমরা তোমাদের দুজন থেকেই শুনতে হবে আমাদের। হ্যাঁ, ভালোই ও ভালোই। যদি আমাদের সাথে থাকতে পারে সেটা সব থেকে ভালো খুব হয়। সবচেয়ে ভালো কিন্তু হয়। হ্যাঁ, কিন্তু এই হ্যাঁ, যান্ত্রিক গোলযোগের তো আমাদের কোনো হাত নেই, হাত কিছু নেই, করারও থাকে না কিচ্ছু আমাদের। করার নেই। সেই ঠিক আছে অয়নিকা, তুমি কি বেশ, দিয়ে আমি শুরু করো? উম জয় গোস্বামীর একটি কবিতা শোনাচ্ছি। আসলে আহ, এখন তো বর্ষা চলছে, ভারতে বাংলাদেশে বর্ষা চলছে। তো জয় গোস্বামীর একটি কবিতা শোনাই, সে- মেঘবালিকার জন্য অবশ্যই। রূপকথা। ও মাই গড, খুবই খুবই চমৎকার একটি কবিতা। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম, হুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি, চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, মেঘবালিকা, তুমি কি সেই মেঘবালিকা? সে বলেছে, মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসড় হলো, মনে পড়লো সাল কি তারিখ,
বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলা সেই হরিণী। বাহ! খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। ভীষণ সুন্দর। তাহলে দেবাশিস তুমি শুরু করো। আহ না, অয়নিকা, তুমি কি পরপর দুটা শোনাবে নাকি দেবাশিস না কে আমি তো বলবে? শোনালাম, এরপর ও, শুনি, আচ্ছা দেবা, একটু হ্যাঁ, শুনি আবার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। বেশ বেশ। না, ওই যে অপ্সরা এসছে, তোমার কি অপ্সরা শোনাতে যেহেতু চলে এসছে, হ্যাঁ, অপ্সরার কাছ থেকে তাহলে আমরা শুনতে পারি হয়তো, হ্যাঁ, যদি হ্যাঁ, 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 অপ্সরা, তুমি আমাদেরকে এখন শুনতে পাচ্ছ তো, রাইট? ওর নেট মনে হয় খারাপ নাকি? জি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে তোমাকে, আমাকে কি এখন শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি আমরা। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। তুমি একটা আবৃত্তি করো, অসুবিধা নেই। আমরা শুনতে পারবো হয়তো, তুমি আবৃত্তি করো। শুনতে না পারলে তো ওখানে আছে নি আমাদের প্রযোজক, ও বুঝবে ওটা, ও হয়তো টার্ন অফ করে দিবে। তুমি তুমি শোনাও, কি শোনাবে? জি, আমার আসলে আমি খুবই দুঃখিত মাঝখানে সমস্যা নেই আপু। চলে যাওয়ার জন্য। না, আসলে না, না, নেটের না, না, খুবই না, হ্যাঁ, প্রবলেম নেটের করছিল, সমস্যা এই হচ্ছে, কারণে এটাতে চলে তোমার যেতে কোনো হয়েছে। হাত নেই, কোনো সমস্যা নেই, এটা তোমার কোনো হাত নেই। এটা আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে একসাথে এসে বসতে পেরেছি, এটাই তো বড় কথা। এখন নেট প্রবলেম হলে তো কিছুই করার নেই কারো। তুমি যদি মানে তোমার যদি নেট সমস্যা না হয়ে থাকে, তুমি শোনাও না। জি, জি, আমি শুরু করছি। আমরা সবাই এখন করোনার ক্রান্তি লগ্নে জর্জরিত। এই ক্রান্তি লগ্ন আমরা যেহেতু পার করছি, তো আমি কবি নির্মলেন্দু গুণ রচিত করোনার প্রতি কবির বীভৎস ভর্ৎসনা কবিতাটি আবৃত্তি করছি। হে পাষাণ, হে দৈত্যাসুর, হে নিষ্ঠুর করোনা, আমি তোমার বিরুদ্ধে একটি কবিতা লেখার সিদ্ধান্ত নিয়েছি। তোমার বিরুদ্ধে আজ একটি মোক্ষম কবিতা লেখা হবে। ওই কবিতার ভেতরে ছত্রে ছত্রে তোমার মরণ বীজ। এখনো আমি একটু দ্বিধার ভেতরে আছি। কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে খুব। পড়েছো আকাশ থেকে, নাকি চাপা পড়েছিলে অনন্ত বরফ বিথিতলে? এখন বরফ গলেছে বলে মুক্তি পাওয়া দৈত্যবাদ। তুমি ছড়িয়ে পড়েছো বিশ্বে, হানা দিচ্ছ দেশে দেশে, মানুষের রক্তে ফুসফুসে। নাকি তুমি মনুষ্য সৃষ্ট দূরপাল্লার ভাইরাস মিসাইল? অভিশপ্ত উহানের লেভেল 4 গবেষণাগারে কি জন্ম তোমার? তোমার জন্মের প্রয়োজনে তুমি চীনকেই বেছে নিলে কেন? কিছু মনে করিস না,
তোর সংক্রমণে নিহত লক্ষ লক্ষ মানব মানবীর শবের ওপরে তোর ছন্দ মুদ্রাহীন ভূয়িত নৃত্য দেখে অক্ষম ক্রোধে ও ঘৃণায় আমি নেমে আসছি তুমি থেকে তুইয়ে। এই পৃথিবীতে এসে তুই যা করেছিস, তুই তো অবশ্যই জাহান্নামে যাবি। করোনা, তোর জন্য অপেক্ষা করছে রৌরব নরক। দ্য হেল ইজ ওয়েটিং ফর ইউ। মানুষের অন্তহীন ঘৃণা ও বিভৎস ভর্ৎসনায় জুটবে তোর ভাগ্যে চিরদিন চিরকাল। হে ঘৃণ্য অদৃশ্য ঘাতক, হে মহাপাতক, তোর রক্ষা নেই, তোর ফাঁসি তো হবেই। মনুষ্য আবিষ্কৃত ভ্যাকসিনে আমি জানি অচিরেই অক্কা পাবি তুই। আমার কথা শোন, হাসির মঞ্চে যাবার আগে তুই পৃথিবীকে বলে দিয়ে যা, হু মেড ইউ, হু আর দ্য মাস্টার মাইন্ডস। তুই কোন ইতরের তৈরি, তুই কোন ইতরের তৈরি। করোনা। ধন্যবাদ। খুব ভালো লাগলো। আসলে একটা ব্রেকিং নিউজ দিতে চাই যে মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বোমা হামলায়। এটা হয়তো বোমা হামলা আশঙ্কা। নিহত 6, হাজার খানেক আহত। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছেন সবাই নিরাপদে থাকুন বা নিরাপদে আছেন। আসলে কি হতে যাচ্ছে পৃথিবী, কি হচ্ছে আমরা কেউই জানি না। ভীষণ খারাপ লাগছে। আমি এখন ব্রেকিং নিউজটা পেলাম আমাদের বিশ্ব বাংলার থেকে যে মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে বোমা হামলা 6 জন নিহত, হাজার খানেক আহত হয়েছে। সবাইকে আল্লাহ নিরাপদে রাখুন, এই দোয়া করি। ভীষণ খারাপ লাগছে যে যে অয়নিকা হয়তো চিনবে না, আমাদের বাংলাদেশে একটা জায়গা আছে মগবাজার, ওটা চৌরাস্তার 4টা চৌরাস্তা আছে। দেবাশিস চিনো তো, রাইট? মগবাজার জায়গাটা, হ্যাঁ। ওখানে নাকি বোমা হামলা হয়েছে। আমাকে বিশ্ব বাংলার থেকে ব্রেকিং নিউজ দিল আমাদের যে নিউজ। 6 জন নিহত হয়েছে, এখন পর্যন্ত জানা যায়নি কতজন, কিন্তু হাজার খানেক আহত হয়েছে। এখন এদের ভিতরেও হয়তো মারা যাবে। সে সৃষ্টিকর্তা আছেন, উনি যে যেখানে যাদের আত্মীয় স্বজন হয়তো মারা গেছেন, আমরা ভীষণ ভীষণ দুঃখিত। এবং যে যেখানে আছেন সবাই নিরাপদে থাকুন। এই যে একটা করোনার সময় দেশের এমনিই তো কি খারাপ অবস্থা, তার উপরে আমি জানি না কতটুকু মন মানসিকতা নিচু হলে মানুষ এই ঘটনা ঘটাতে পারে। আসলে আমরা কি মানুষ? যদি এই ঘটনা কেউ ঘটিয়ে থাকে তাহলে বলবো আসলে কি আমরা মানুষ? আমাদের কি দুটো চোখ, নাক, মুখ থাকলে আমরা মানুষ হলাম? এই যে এই অবস্থায়, একে তো দেশের অবস্থায় ভীষণ খারাপ, তার উপরে আবার এই খবর শুনে মনটাই খারাপ হয়ে গেল। আচ্ছা, আমরা অনুষ্ঠান শুরু করতে পারি আবার, কিছুই করার নেই আমাদের, শুধু প্রার্থনা করব। শুধু প্রার্থনা ছাড়া কিছুই নেই। আমরা আর 2-একটা কবিতা শুনে আমরা শেষ করে দিব। মনটাই খারাপ হয়ে গেছে আসলে। সত্যিই তাই, এরকম হ্যাঁ, একটা খবর। হ্যাঁ, মনটাই তো খারাপ হয়ে আমাদের যায়। প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় কিছুই তো নেই, নেই, আমাদের আর কিচ্ছু করার নেই। কিচ্ছু করার সেই নেই। এম- সকলের শুভ বুদ্ধি হোক, এটাই বারবার প্রার্থনা করি। এটাই চাই, মানবতার জয় হোক, জয় হোক মানবতার। এই যে এগুলা যারা করছে, এমনিই তো মানুষ হতাশ চারিদিকে। আমরা আজকে বিশ্বে বিশ্বে আমরা কেউ ভালো নেই, বিশ্বে আমরা সবাই হতাশ।
আর এইসব খবর শুনলে আমরা আরো হতাশ হয়ে পড়ি। আচ্ছা, আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমরা এখন দেবাশিসের কাছে যাচ্ছি। দেবাশিস, তুমি শুরু করো। এভাবেই চলতে হবে আমাদের, কিছু হ্যাঁ, করার নেই। প্রথমে আমি মগবাজারের যে কথাটি আজকে অনুষ্ঠানে আমি জানতে পারলাম। আসলে আপনি যখন বলছিলেন যে মগবাজারে বোমা হামলা হয়েছে, তখন আমার চোখের সামনে মগবাজারের পরিবেশটা ভেসে উঠছিল। আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে কিভাবে হাজার হাজার মানুষ আহত হয়েছে। যাই হোক, হয়তো এই প্রোগ্রাম শেষ করে হয়তো আরো অনেক কিছু জানতে পারবো। আমরা এই প্রোগ্রাম থেকে শুধু এইটুকু আশা করি, যারা তো চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করি, আর যারা এখনো আহত অবস্থায় বেঁচে আছে তারা যেন সুন্দর জীবনটা পায়, তারা যেন সুস্থ হয়ে ওঠে। তো আমি এমন একটি কবিতা পড়বো যেটি আসলে পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে একজন কবি লিখেছেন, হোসাইন কবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বর্তমানে আমেরিকা প্রবাসী। আমেরিকাতেও থাকেন তিনি, আবার বাংলাদেশেও থাকেন, আসা যাওয়া করেন। আমি হোসাইন কবির স্যারের একটি কবিতা, কবিতার নাম হচ্ছে পাপ, সে কবিতাটি শুরু করছি। নিজেই আমি নিজের ভেতর লুকিয়ে রাখি নগ্ন আমার হস্তযুগল। মানুষ আমি ছিলেম বুঝি, নাকি শুধু চতুষ্পদী। নিজেই আমি খুন করে যাই নিজের ভেতর দিবারাত্রি। বর্ণিল ওই আলোয় আঁধার, কৃষ্ণপক্ষে ফানুষ ওড়ায় বিবর্ণ চাঁদ। খুনের নেশায় মানুষ নামের জন্তুগুলো, সাম্প্রদায়িক হায়নাগুলো লাফিয়ে বেড়ায়, খুন করে যায়। প্রশ্ন জাগে, প্রশ্ন জাগায়, এই আলোতে আঁধার কেন? পুরনো সেই চিঠির খামে মুখোশ পরা অবয়বে লুকিয়ে রাখা প্রাচীন ক্ষোভের কষ্টগুলো, সর্বাঙ্গে ক্ষত চিহ্ন, গরমিলে সব হিসেবে নিকেশ, রাষ্ট্রবিধান রক্তরাঙা নীল চাদরে ঢেকে রেখে কি লাভ বলো? দেখতে দেখতে অনেক স্বপ্নের গল্প হলো। পাথর কেটে, পাথর ভেঙে, পাথর বুকে চেপেও মানুষ ঘর বাঁধলো। আহা, সাধের জন্মভূমি, স্বপ্ন সুখের ঘর ভাঙলো। পূর্ণিমারা সব হারালো, সব হারালো। প্রশ্ন জাগে, প্রশ্ন জাগায়, এই আলোতে আঁধার কেন? কোন সে পাপে, কার সে পাপে? শাপদ নখর শকুন ওড়ে, ধর্ষণের ওই কৃষ্ণ তিলক কপালে জুড়ে। একাত্তরের রক্ত রঙের স্বদেশ ভূমে নিজেই আমি নিজের ভেতর লুকিয়ে রাখি নগ্ন আমার হস্তযুগল। মানুষ আমি ছিলেম বুঝি, নাকি শুধু চতুষ্পদী। নিজেই আমি খুন করে যাই নিজের ভেতর দিবারাত্রি। প্রশ্ন জাগে, প্রশ্ন জাগায়, মানুষ আমি ছিলেম বুঝি। প্রশ্ন জাগে, প্রশ্ন জাগায়। সবাইকে অনেক ধন্যবাদ যারা এখনো শুনছেন আমাদের আজকের এই আয়োজনটি। ধন্যবাদ তোমাকে। আমি একটু আগে যেটাই বলেছি, এই কবিতার ভিতরে পুরোটাই আছে হয়তো, যে আসলে কি আমরা মানুষ? চোখ মুখ নাক কান থাকলেই কি আমরা মানুষ? আসলে তো মানুষ না। আমরা যদি মানুষ হতাম, এটা বোমা আশঙ্কা করছে, হয়তো বোমা বিস্ফোরণ নাও হতে পারে, বাট যারা আশঙ্কা করছে সেটা একটু হলেও সত্যি হয়। আহ আর হয়তো কি কারণে হবে আমি জানি না। ওখানে আমাদের বিশ্ব বাংলা থেকে আমাকে আপডেট দিল যে নিউজ, আমাদের তো এখানে নিউজ পোর্টাল আছে, আমরা নিউজ করি। তা আমার প্রযোজক আমাকে সিদ্ধার্থ দে আমাকে বলল যে এটা আশঙ্কা করা হচ্ছে যে বোমা বিস্ফোরণ, কিন্তু এটা হতো, হয়তো এটাই হবে। উম, কিন্তু আমরা সেটাই তোমার কবিতাতে ফুটে উঠলো যে, বা আমি একটু আগে যেটা বললাম, আসলে কি আমরা মানুষ?
এই যে চারিদিকে এত পাপচার, এত এত পাপ, এত পাপ চারিদিকে, তারপরেও কেন মানুষকে আমরা এরকম পরিস্থিতিতে ফেলি? এই যে এখন দেখো চারিদিকে এত মানুষ মারা যাচ্ছে, তারপরে যে ঘটনাটা একটু আগে ঘটলো 5 মিনিট বা 10 মিনিট আগে, এটা কি উচিত হয়েছে কোনো মানুষের? আমি আসলে মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে যে যে স্বাদের জন্মভূমি তুমি বললে, যে আমি চিন্তা করি আমি একসময় দেশে ফিরে যাওয়ার অনেক ইচ্ছে ছিল, যে না চলে যাব, অনেক বছর আমি বাইরে, অনেক বছর, প্রায় 27 বছর আমি বাইরে। আমার মনে হয় টিনেজার বয়সটা আমার এখানে কেটেছে 2-3 বছর এরকম, লাস্টের দিকে। আহ তা আমার ভীষণ ইচ্ছে করতো যে আমি দেশে যে আমি সাহিত্য নিয়ে কাজ করি, যে আমার আসলে সাহিত্য চর্চাটা মনে হয় আমার বাকি জীবন দেশে। কিন্তু এখন এই দেখো যে আমি রাস্তায় বের হব, আমি তো বুক কেঁপে কেঁপে দুরু দুরু করে বের হতে হবে, কি ঘটে যায়। আমার আত্মীয় স্বজন তো চিন্তা করবে যে আমি বের হয়েছি, আমি ফিরবো তো ঠিক মতো, আমি নিরাপদে ফিরবো তো বাসায়, বা আমার আমার কেউ ছেলে গেলে বাইরে, বা আমার কোনো আত্মীয়, সে ফিরবে তো, এতটুকুই আসলে আমাদের চিন্তা। তা কি আমাদের স্বাদের জন্মভূমি, কেন আমরা তাকে এমন করছি? আসলে এই প্রশ্ন আমাদের কারো জানা নেই, এটার উত্তর কারো জানা নেই। আমরা আসলে ভীষণ আমি ভীষণ আবেগী হয়ে গেছি এখন আসলে। ওটা থেকে বের হতে হবে আমাদের। এই নিয়েই আমাদের জীবন, জীবন এমনই, এটার ভিতরে আমাদেরকে চলতে হবে। অপ্সরা, আহ কি শোনাবে তুমি? তুমি তো আসলে, তোমার তো নেটের প্রবলেম, তোমার কিছু করার নেই। এখন কি শোনাবে আমাদেরকে, দেখো শোনাতে পারো কিনা, না হলে আমি অয়নিকের কাছে চলে যাচ্ছি আবার। ওর আসলে কথা শোনা যাচ্ছে না। না, জি, ওর হ্যাঁ, তোমার কথা কেটে কেটে যাচ্ছে। আমি তারপরে তুমি মাঝে ট্রাই মাঝে করো। বেরিয়ে যাচ্ছি, আবার চলে আসছি। হ্যাঁ, অসুবিধা নেই, কিন্তু তুমি কি জি, আমি শোনাতে চেষ্টা পারবে আর করছি। কিছু? হ্যাঁ, চেষ্টা করো, কোনো আমি এবার কবি সমস্যা নেই। জীবনানন্দ দাশ রচিত আমার কথা কি এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি তুমি বলো। আচ্ছা, ওর মনে হয় ওইভাবে শোনা যাবে না। অয়নিকা, তুমি আরম্ভ করো, কারণ ওর নেট একদমই ভালো না। আসলে কিছু করার নেই, বাচ্চা মানুষ, ও নিজেও হয়তো সে- বুঝতে পারেনি। ওকে আমরা আবার এই অনুষ্ঠানে আনবো। ও কখনো আমি আনবো আবার ওকে, ওকে ওইভাবে একটু বলে দেওয়া হবে। সমস্যা নেই, আজকে ওর নেটটা ভীষণ খারাপ। অয়নিকা, তুমি শুরু করো। বেশ। আসলে এই কিছুটা সময় ধরে এমন একটা খবর পেলাম, এবং এমন কিছু কথাবার্তা আমাদের মধ্যে হচ্ছে, এই সময় একটা কবিতা বড্ড মনে পড়ছে, সেটাই আগে শোনাই কেমন? কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। খুব সুন্দর। আসলে মানুষ বড় একা, মনের দিক সত্যি থেকেও তাই। একা, একটা বিপদে পড়লে তখনও পড়লেও বেশিরভাগ মানুষই একাই থাকে। মানে আমাদের, আর আমরা যেন সত্যি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি, দাঁড়াতে সেই পারি।
সেই শুভ বোধটুকু যেন সেই আমাদের মধ্যে থাকে। আহ্বানটুকু, সেই শুভবোধ যেন থাকে, সেই আহ্বান যেন আমরা করতে পারি যে আসলে মানুষ, আমরা মানুষ তো, মানুষ ঠিক তাই। হয়ে যদি আমরা মানুষকেই উপকার না করতে পারি বা না কারো করলাম। পাশে দাঁড়াতে পারি, পয়সা দিয়ে না, আমার তো কথা হলো টাকা পয়সা দিয়ে না পারি, মানসিক ভাবে তো আমরা পারি কাউকে। ঠিক ঠিক তা ঠিক তাই। আহ দেবাশিস কি শোনাবে? শোনা। আমাদের সবার মন তো খুব দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছে হঠাৎ করে। এবার একটু অন্যদিকে চলে যাই, আবার একটু হ্যাঁ প্রেমে যাই। ঠিক আছে। নির্মলেন্দু গুণের যাত্রা ভঙ্গ দিয়ে শুরু করি। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তবু তুই বলিস যদি যাই, দেখবি তো সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোঁবো, হাত বাড়িয়ে জড়াবো তো, বিদায় দুটি পাই। তুই উঠবি আমার নাই, আমার বই তরণী নাই। নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোবো, হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তুই কেমন করে যাবি? ধন্যবাদ সবাইকে যারা খুব শুনছেন। সুন্দর। আমার খুব প্রিয় কবিতা এটাও। আমি আসলে তাই? হ্যাঁ, খুব ভীষণ আচ্ছা, পছন্দের কবিতা এবং খুব ভালো লাগলো শুনতে। খুব এত ভালো সুন্দর করে লাগলো। বললেন, খুব ভালো হ্যাঁ লাগলো। খুব সুন্দর, খুব ভালো লাগলো। ভীষণ সুন্দর হয়েছে। আপনার পরিবেশনও বেশ সুন্দর, আমিও খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আহ অয়নিকা, তুমি হুম, কি কি শোনাবে বলো? বেশ। আমিও একটা প্রেমের কবিতাই শোনাই। হ্যাঁ, পরিবেশটা একটু আমরা অন্য হালকা করে ফেলি। একটু একটু হালকা অন্য, করি, ঠিক। একটু অন্যদিকে মন নিয়ে নেই আমরা। বেশ। কবি জয় গোস্বামীর কবিতা। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, ওইদিকে নবদ্বীপ আর এইদিকে শান্তিপুর। এই দুই বসতির কাঁধ মাথা ছুঁয়ে গঙ্গা বয়েছে অনেক। ১০০ বছর আগে তোমার প্রপিতামহ ও তাঁর পরিবার নবদ্বীপে থাকতেন। আমাদের পূর্বপুরুষেরা শান্তিপুরে। আজ এই শহরে তুমি আমারই পাড়ায় কিছুকাল বাসা ভাড়া করে থাকলে, উঠে গেলে। তোমার বাড়ির সামনে ঘুরে 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 আমি দিক বিদিকে চলে গেছি। আমার মাথায় কাঁধে বৃষ্টি তার শিলা আর ঝোড়ো গাছ পাতা দিল ছুঁড়ে। কোন পাড়ায় উঠে গেছো সন্ধান করি না, শুধু দেখতে পাই দূরে গঙ্গার ওপর দিয়ে একটা পাখি উড়ে আসছে, উড়ে আসছে নবদ্বীপ থেকে শান্তিপুরে। সুন্দর। ছোট্ট কবিতা। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ বুঝতে পেরেছি। আর জয় গোস্বামীর কবিতাগুলো এত আবেগপ্রবণ, এত ভালো লাগে, ভীষণ রোমান্টিক, ভীষণ রোমান্টিক। ঠিক তাই, ঠিক তাই। আহ তা আমরা আর একটা একটা শুনবো কবিতা, তুমি আরেকটা শোনাবে না দেবাশিসের? দেবাশিসটা আগে শুনিয়ে নিন, তারপর আবার না হয় আমি। হ্যাঁ, আহ ভালো এবারের লাগছে। কবিতাটি আমার আমার ভীষণ ভালো লাগছে কবিতা শুনতে। আমি এমনি আবৃত্তি শুনি সারাক্ষণই, আমার ভীষণ পছন্দ আমার আবৃত্তি। বলো। আপনার ভালো লাগাতেই আমাদের ভালোবাসা তৈরি হোক। আমি এবার যে কবিতাটি শোনাবো সেটি হচ্ছে তসলিমা নাসরিনের একটি কবিতা, মাকে নিয়ে। তিনি লিখেছেন, কবিতার নাম দিয়েছেন মা কষ্ট পেলে আমাদের কিছু যেত আসতো না।
আমার একটি মা ছিল, চমৎকার দেখতে একটি মা। একটি মা আমার ছিল। মা আমাদের খাওয়াতো, শোয়াতো, ঘুম পাড়াতো, গায়ে কোনো ধুলো লাগতে দিত না, পিঁপড়ে উঠতে না, মনে কোনো আঁচড় পড়তে দিত না, মাথায় কোনো চোট পেতে না। অথচ মাকে লোকেরা কালো পেঁচি বলতো। আমরাও বোকা বুদ্ধু বলে গাল দিতাম মাকে। মা কষ্ট পেত। মা কষ্ট পেলে আমাদের কিছু যেত আসতো না। আমাদের কিছুতে কিছু যেত আসতো না। মা জ্বরে ভুগলেও না, মা জলে পড়লেও না, মা না খেয়ে শুকিয়ে কাঁটা হয়ে গেলেও না, পরনের শাড়ি ছিঁড়ে তেনা হয়ে গেলেও না, মাকে মা বলে মনে হতো, মানুষ বলে না। মা মানে সংসারের ঘানি টানে যে, মা মানে সবচেয়ে ভালো রাঁধে যে, বাড়ে যে, কাপড় চোপড় ধুয়ে রাখে, গুছিয়ে রাখে যে। মা মানে হাড় মাংস কালি করে সকাল সন্ধে খাটে যে, যার খেতে নেই, শুতে নেই, ঘুমাতে নেই, যার হাসতে নেই, যাকে কেবল কাঁদতে মানায়। শোকের নদীতে যার নাক অব্দি ডুবে থাকা মানায়। মা মানে যার নিজের কোনো জীবন থাকে না। মাদের নিজের কোনো জীবন থাকতে নেই। মা ব্যথায় চেঁচাতে থাকলে বলি, ও কিছু না, খামোকা আহ্লাদ। মরে গেলে মাকে পুঁতে রাখে মাটির তলায়। ভাবি যে বিষম এক কর্তব্য পালন হলো। মা নেই, আমাদের এতে কিছু যায় আসে না। আমার একটি মা ছিল, চমৎকার দেখতে একটি মা। একটি মা আমার ছিল। ভীষণ সুন্দর একটা কবিতা। মানে এত মুগ্ধ হয়ে শুনছিলাম আমি মায়ের কথাগুলা। আসলে তসলিমা নাসরিন তো আমি জানি না কার কি মানে কেমন লাগে। আমার আমার খুব ভালো লাগে ওনার লেখাগুলা, ভীষণ ভালো লাগে, খুব আমাদের সুন্দর। সমাজের মাদের কথাটাই আসলে ফুটিয়ে তোলা হয়েছে খুব খুব সাবলীল সুন্দর ভাষায়। সাবলীল ভাষা এবং ভীষণ সুন্দরভাবে, এবং তুমি ফুটিয়ে উঠেছো তোমার কণ্ঠে, যেটা সত্যি কথা। বে- মানে এত সুন্দর করে তুমি আবৃত্তি করেছো, চমৎকার চমৎকার। মানে প্রতিটা শব্দ আমার কাছে মনে হয়েছে যে আমার কানে লেগেছে, যে দেবাশিসের প্রতিটা শব্দ এত স্পষ্ট করে তুমি বলেছো, খুব সুন্দর, ভীষণ সুন্দর। ধন্যবাদ দেবাশিস তোমাকে। এখন অপ্সরা আসছে, আমি ধন্যবাদ জানি আপনাকে। না যে আসলে আমাদের সময়ও নেই, অপ্সরা কি বলতে পারবে। তুমি কি কোনো কবিতা বলতে পারবে অপ্সরা? তোমার কি সাউন্ড শোনা যাচ্ছে? জি, আমি চেষ্টা করছি। জি, আমি তাহলে একটা আপনাদের শোনাও। সবাইকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, তার আগে আমরা শুনিনি তোমাকে। জি, এখন তুমি একটা আবৃত্তি শোনাও, শোনানোর পরে আমি অয়নিকার কাছে যাব। তুমি একটা আবৃত্তি করো। জি। আবৃত্তি করছি কবি পৃথ্বীরাজ চৌধুরী রচিত ইতি অপু। পুলু, কেমন আছি? ভালো। বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো। মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। এই দেখ, পরিচয়টাই দেয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা নাগপুর, কলিয়ারি। তারপর জানি
খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি। খুলনা তো এখন বাংলাদেশ। ওখানে কে থাকে? আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কলকাতায়। সেসব যাক, এবার আসি যে জন্য চিঠি, সেই কথায়। জানি না কোত্থেকে শুরু করব, ঠিক কোন দুঃখ ভোগ। তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ। তুই বলবি আমার দোষ, রাখিসনি কেন যোগাযোগ? যোগ আর যোগ রাখবো কোথায়? আয়ুষ্কালে শুধুই বিয়োগ। 6 দিদি, 10 বাবা, 17তে গেলেন মা। আর 22 বছর ফাগুন মা, যেদিন গেল অপর্ণা। আর শুধু ওরাই নাকি, কয়লার ট্রেন, দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে ঢাকা নিশ্চিন্তপুর। বাবার উপর টান বলতে খুব রোগা পলকা দড়ি। রোগা দড়ি হেঁটে নামতো কাশি ঘাটের 64 সিঁড়ি। বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা। দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা। এখন মাঝে মধ্যে স্বপ্নে আসে হরিহর পালা গীতিকার আঙুলে দিয়ে দেখিয়ে বলেন, ওই যায় সব যাত্রা আমার, হরিধ্বনি দাও হে সবে, দুহাতে ওরাও বিন্নি খই। বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই। ফিরে এলাম দেশের বাড়ি। ঘুরে আরলো বেলের চাকা। সম্বল বলতে গলার পইতে মার জমানো 36 টাকা। পল্লী বাড়ি একই আছে, ধোয়াটে মাঠ, কাশের বন। নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে, অ্যাম্বিশন। লিভিংস্টোন পড়ছি যখন যাব আফ্রিকায়, দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জল পানি পায়। মাকে ছেড়ে পল্লী ছেলে, পুরুতের ছেলে দূর পালালো। দূর বলতে কলকাতা, তেতলা বাড়ি, ইলেকট্রিক আলো। অখিল বাবুর রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম। নতুন বইয়ের মলাট দেখলেই ইচ্ছে হতো দেখি বাবা, মায়ের নাম লেখা তাতে। মা লিখলেন ভাঙা ছন্দে, মা লিখলেন কবিতাতে। অপু, আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ। কদিন পরে গণেশ পুজো, তোরা কি কলেজ ছুটি পায়? চারা গাছটা পুঁতে গেছিলি, জল দেয়নি 2 দিন হলো। তোর তেতলা জানালা থেকে গ্রামের রাতটা দেখা যায়। অপু, আমার মাথার উপর আকাশ ভাঙছে। উহ, কি কালো! পাঠা বেড়ে জোনাকির ঘুম, পাঠা বেড়ে ইলেকট্রিক আলো। সেই থেকে তো শ্মশানের কাঠ গার্হস্থ্যে আমার হলো অক্ষয়। যারা চলে যায় কে বলল শুধু তাদেরই সব দাহ হয়? প্রথমে প্রথমে পুড়ে যেতাম নতুন বিয়োগ চড়া আঁচে। দেখ, সন্তাপ কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে। হঠাৎ মনে হলো এ কি করছি, আমি না হিমাদ্রি নন্দন মৈনাক? সেই থেকে তো পালানো শুরু। থাকতে দেবে আর
সবুজ পাত ফিরে রাখবে আমায় গোপন করে। গাছ দেখলেই ভয় করে যে, চিতা কাঠে বড্ড ভয়। শরীর জোড়ালো হঠাৎ করে, হঠাৎ শরীর সূর্যোদয়। বলু, একটা সত্যি কথা এবার তবে বলি তোকে। আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে, আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে। দিদি, বাবা, মা, অপর্ণা, শুধু এরা নয়, সাথে কার কথা বলছি জানি? একটু ভালো করে দেখ, তুইও ওদের খুব কাছ থেকে চিনিস। মনে পড়ে ওই খুলনা যাওয়া পদ্মা নদী পেট? হঠাৎ তুই ডাকলি আমায়, হাতটা দে না ইডিয়েট। ছেঁড়া পাতা, চালের ডালে পাতা সংসার, সংসারে না বৈরাগ্য। কি জীবন ছেঁড়া পাতার! এসব আমার জানা দরকার, এসব আমার জানা প্রয়োজন। ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন। ওরা আমার সাথে বাসে ওঠে, আমার সাথে অফিস করে, শুধু পেছনে ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে। আমি ঘুমিয়ে পড়ি, ওরা স্বপ্নে আসে অহরহ। আসলে শুধু ছেড়ে এসেছি তো, এখনো ওদের করিনি দাহ। এখন আমার মায়ের বয়স, সন্ধে হলেই আসছে জ্বর। বাবা বসে জলসেচ দেয়, বলে অপু লেখাটা শেষ কর। পশ্চিমের টিকিট কেটেছি, ভোর হলেই রওনা দেব। খেলনা, মুখোশ, কলের গাড়ি, ওদের জন্য কি নেব? গল্পটা যদি জিজ্ঞেস করে, এতদিন পরে তুমি এদিকে, আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্যকে দেখে সব অধিকার ছেড়ে দেব। লেখক, পিতা, সব সব লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব। গোপন বলতে নিজের একটা নাম রাখবো শুধু, একটা নাম রাখবো শুধু। পিতা নয়, লেখক নয়, স্বার্থ নয়, শুধু বন্ধু, শুধুই বন্ধু। চললাম পুলু, জানাবো তোকে কি কি দেখলাম ছেঁড়া পাতায়। থাকিস, বইটা ছাপিস। ইতি, অপু। ধন্যবাদ। ধন্যবাদ অপ্সরা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে তোমার শেষ পরিবেশনা, খুব সুন্দর হয়েছে। এতক্ষণ ছিল না ও, কিন্তু এখন পুরোটা জুড়েই ছিল। ভালো লেগেছে, ভালো লেগেছে। অয়নিকা, তুমি কি দিয়ে শেষ করবে? করো, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করে বেশ। দাও। কবিতাকে ভালোবেসেই তো আমরা আছি। আমরা সকলেই এখানে আজকে যারা আছি স্ক্রিনে, বা যারা শুনছেন আমাদেরকে, এতক্ষণ যারা আছেন আমাদের সাথে, তারা সকলেই, আমরা প্রত্যেকেই কবিতাকে ভালোবাসি। আর এই ভালোবাসাটা কিন্তু একটা অন্য মাত্রার ভালোবাসা। অবশ্যই। কবি অজিত বাইরির একটি লেখা শোনাই, কবিতার কাছে। এবং আমার মনে হয় এই প্রত্যেকটা কথা আমাদের প্রত্যেকের মনের কথা। কবিতার কাছে যা পেয়েছি এ জীবনে, তার বেশি কেউ দেয়নি আমাকে। দুঃখে শোকে অশ্রুতে একমাত্র ভরসা, যার আঁচলের তলে লুকোই মুখ, আত্মাভিমানী আর্ত বালকের মতো। যখন আশাহত, বেদনা দীর্ণ বিচ্ছিন্ন, সমগ্র দুনিয়ার কাছে আশ্রয়হীন অনাথ, যখন ক্লান্তি অবসাদে ভাঙে দেহ, মনের মধ্যে বয় ঝড় ঝঞ্ঝা, এক ঝিনুক শান্তির প্রত্যাশায় ফিরি তারই কাছে। তার কাছেই নিবেদন করি অস্থির চিত্ত, চূর্ণ হৃদয়।
যখন অপমান আর লাঞ্ছনায় পড়ে কপাল, অবজ্ঞা আর প্রত্যাখ্যান বেঁচে থাকাকে করে বিস্বাদ, তখন তখনই তার কাছে বসি জানু ভেঙে, বলি মুছে নাও দিনপাতের গ্লানি, দু চোখে ঢালো অনন্তকালের শুশ্রূষা। চমৎকার, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। খুব খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেবাশিস, তুমি কিছু বলো যে আমাদের এই অনুষ্ঠান কেমন লেগেছে, কেমন উপভোগ করেছো? তুমি তোমার কথা বলো। প্রথমেই আপনাকে অনেক শুভেচ্ছা আপা, যে আপনি খুব ধীর স্থির ভাবে, শান্ত ভাবে, একদম খুব সুন্দরভাবে আমাদের আজকের যে আয়োজন সেটি খুব সুন্দরভাবে সঞ্চালনা করেছেন। আমার একটি বিষয় খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে মঞ্চের পেছনে যিনি কাজ করছেন সিদ্ধার্থ, তিনি আমাদের অনুষ্ঠানের শুরুতে যে দিক নির্দেশনা দিয়েছেন, এটি আমরা অনেক অনুষ্ঠানে পাই না, কিন্তু এই অনুষ্ঠানে সেটি পেয়ে আমার খুব ভালো লেগেছে। এটি আসলে দরকার আছে। তারপর আরেকটা বিষয় আমি উল্লেখ করতে হয়, এই যে মিউট আনমিউটের বিষয়টা, এটা উনি নিজে খুব সতর্কতার সাথে করেছেন এবং কোনো ইগো হয়নি। এই জন্য প্রোগ্রামটা আমার কাছে মনে হচ্ছে খুব লাইটলি প্রোগ্রামটা শেষ হয়েছে, যদিও একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার সংবাদ আমরা জানতে পেরেছি। যাই হোক, আমরা আজকের অনুষ্ঠান থেকে, আজকের আয়োজন থেকে আমরা এই ঘটনায় যারা আহত নিহত হয়েছেন সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। আর আজকের এই আয়োজনে যাদের সাথে পরিচয় হয়েছে, আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আসলে এই আয়োজনটির মাধ্যমে আপনাদের সাথেও পরিচয় হয়ে আমি আপনাদের পরিবেশনা শুনে আমি নিজে বেশ আনন্দ পেয়েছি। আর সব মিলিয়ে বলতে চাই, এই যে বিশ্ব বাংলা যে কাজটি করছে, এখন তো আসলে অনলাইনে অনেক বড় প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাতে এই যে বিশ্ব বাংলা নিজেকে ছড়িয়ে দিচ্ছে আর সেই ছড়িয়ে দেওয়ার সাথে আমাদেরকে যুক্ত করেছে, এটি আমাদের অনেক বড় পাওয়া। সবাইকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা ফারহানা আপুর প্রতি এবং আজকে যারা অংশ নিয়েছেন সবার প্রতি আমার ভালোবাসা, যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, আজকের আয়োজনটি ধৈর্য সহকারে দেখেছেন, শুনেছেন, আপনাদের সবার প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ দেবাশিস তোমাকে। অয়নিকা, তুমি কিছু বলো, কেমন লেগেছে? প্রথমেই বলবো যে বাংলা তো আমাদের মনের মধ্যে, প্রাণের মধ্যে, রক্তের মধ্যে মিশে আছে। আর এই বাংলা ভাষাকে এবং বাংলার কথাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ বিশেষ আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিশ্ব বাংলাকে। আর এরকম একটা প্ল্যাটফর্মে আপনারা, আমি আগেও একবার এসেছি, আবারও আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, খুব ভালো লাগছে। সত্যিই খুব ভালো লাগে বারবার এখানে আসতে, এমন সুন্দর কাজ করছেন আপনারা। আর আগের বারেও যখন এসেছিলাম এবং এবারেও, দুইবারেই আমি সিদ্ধার্থ দে, যিনি এই অনুষ্ঠানের প্রযোজক, তার কাজ দেখলাম। খুব ভালো, এত সুন্দর করে পুরো বিষয়টাকে তিনি ম্যানেজ করেন, কার কোনটা দরকার, কিভাবে করলে ভালো হয়, এই যে প্রতি মুহূর্তে আরো ভালো করার যে চেষ্টা, এটা সত্যিই খুব অনুপ্রেরণা দেয়। খুব ভালো লেগেছে। আর সাথে আজকে যারা ছিলেন, অনেক নতুন নতুন কবিতা শুনলাম, খুব ভালো লাগলো। সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর আপনার যে উপস্থাপনা, তা তো সত্যিই সকলেই বলে, এবং আমরা বিভিন্ন কমেন্টেও দেখতে পাচ্ছিলাম, প্রত্যেকেই বলছে যে ভীষণ সাবলীল। তাই অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ অয়নিকা তোমাকে। আমিও আমিও চাই তোমরা বারবার এখানেই আসো। আমারও ভীষণ ভালো লাগে এই মুখগুলোকে দেখতে বারবার, যেটা সত্যি কথা। আজকে দেবাশিস প্রথম এসেছে, অবশ্যই দেবাশিসের সাথে আজকে আসলে এই ঘটনাটার জন্য অনেক গল্প করা হয়নি। আমার ইচ্ছে ছিল অনেক গল্প করার। পরবর্তীতে আবার যখন আমরা এখানে আসব, অবশ্যই অনেক গল্প করা হবে, আবৃত্তি শোনা হবে আমাদের। আমি এখন চলে যাচ্ছি অপ্সরার কাছে। অপ্সরা, তোমার আসলে একটু নেট প্রবলেম ছিল, কোনো সমস্যা নেই,
তুমি পরবর্তীতে আমি আবার ডাকবো, তখন নেটের সমস্যাটা হয়তো সমাধান হয়ে যাবে। তখন তুমি আমাদেরকে অনেক অনেক আরো আবৃত্তি শোনাবে সবাইকে। এখন তোমার অনুভূতিটা একটু শুনি, হয়তো তোমার অত ভালো লাগবে না আমি জানি, যেহেতু তুমি মাঝখান থেকে চলে গেছো মাঝে মাঝে। কেমন লেগেছে তারপরেও বলো। আমি প্রথমেই খুবই দুঃখের সাথে জানাচ্ছি, সত্যি আমি মাঝে মাঝে চলে গিয়েছি, আজকে নেটে অনেক ঝামেলা ছিল, তারপরেও আমি খুবই উপভোগ করেছি। এবং এত গুণী গুণী বাচিক শিল্পীদের সাথে এবং আপনার সাথে আমি যে পারফর্ম করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। এবং আমাকে এখানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে এবং আমাদের প্রযোজক স্যারকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অপ্সরা। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক মন্ডলী, আপনারা যারা এতক্ষণ এই অনুষ্ঠানটা দেখছেন সবার কাছে কৃতজ্ঞ। আর আজকে এখানে যারা এসেছেন ওনারা ভীষণ ভীষণ ব্যস্ত, এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। এই তিনজন বাচিক শিল্পীর কাছে আমরা বিশ্ব বাংলা এবং কৃতিকা থেকে আমরা কৃতজ্ঞ। আর যারা আহত নিহত হয়েছেন আজকে এই মগবাজারের ঘটনার জন্য, তাদের সবাই জন্য আমরা সমবেদনা জানাই। আমরা চাই যে যেখানে যারা আহত হয়েছেন তারা যেন নিরাপদ বলবো না, তারা যেন সুস্থ হয়ে উঠুন। কিছুই করার নেই আমাদের, তারপরেও সৃষ্টিকর্তার কাছে এতটুকুই দোয়া তারা যেন সুস্থ হয়ে উঠুন। এবং যারা নিহত হয়েছেন তাদের জন্য সমবেদনা, তাদের পরিবারের জন্য সমবেদনা। ভালো থাকবেন। শুভ সময়।